আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইন্টিগ্রেশনের রিপ্লেসমেন্ট মেথডের টাইপ 2 শুরু করছি। এখানে আমরা 3টি প্রবলেম সলভ করব। পরবর্তীতে এই টাইপের আরও বেশ কিছু প্রবলেম সলভ করব। তবে চলো শুরু করা যাক। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে নিচে যে পোর্শনটুকু আছে। এই টাইপের ম্যাথে বেশিরভাগ সময় লব এবং হর অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে। যদি নিচে যে ফাংশনটি আছে সেই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করলে উপরের ফাংশন কিংবা উপরের ফাংশনের কোনো একটি পোর্শন ইজিলি পাওয়া যায়, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে ওই ফাংশনের লন ভার্সনটি। এটিকে পরবর্তীতে আমি ফর্মুলা হিসেবে ক্যাটাগরাইজ করব। চলো এই ম্যাথটি শুরু করা যাক। এখানে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sin x 3 + 4 cos x dx। এখানে নিচে যে পোর্শনটি আছে পুরোটাকেই আমরা z ধরে নিব। ধরি 3 + 4 cos x ইকুয়ালস টু z। আমি আবার বলছি, টাইপ 2 এর ম্যাথগুলোতে ভগ্নাংশ আকারে থাকে এবং নিচের পোর্শনটুকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা কিংবা উপরের লবের কোনো একটি পোর্শন পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশনের অ্যান্সার হবে লন অফ নিচের ফাংশন। চলো একে ডিফারেন্সিয়েট করা যাক। 3কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0 + 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে পাই -sin x dx ইকুয়ালস টু dz। উপরে আমাদের আছে sin x dx, অর্থাৎ sin x dx ইকুয়ালস টু আমরা লিখতে পারবো -1/4 dz। এখন চলো একে রিপ্লেস করে দেওয়া যাক। কারণ i ইকুয়ালস টু লিখতে পারবো 3 + 4 cos x এর বদলে z, sin x dx এর পরিবর্তে লিখতে পারবো -1/4, যেহেতু কনস্ট্যান্ট তাই এটি ইন্টিগ্রেশনের বাইরে, আর উপরে dz। আমরা জানি 1/z এর ইন্টিগ্রেশন হলো ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন z যেহেতু আমাদের ধরে নেওয়া ফাংশন, তাই একে অরিজিনাল ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা পাই -1/4 ln z এর বদলে আসে 3 + 4 cos x প্লাস c। এটি হলো আমাদের অ্যান্সার। চলো এবার ম্যাথটিকে সামারাইজ করা যাক। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই 3 + 4 cos x ইন্টু dx। এখানে 3 + 4 cos x অর্থাৎ হরের ফাংশনটিকে z ধরে নিব। তারপরে একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই -4 sin x dx ইকুয়ালস টু dz। তারপরে যেহেতু আমাদের লবে আছে sin x dx, তাই sin x dx ইকুয়ালস টু আমরা লিখতে পারি -1/4 dz। এরপরে যদি পুরো ফাংশনটিকে z এর ফাংশনে রূপান্তরিত করি, তাহলে আমরা পাই -1/4 ইন্টিগ্রেশনের বাইরে, তারপর ইন্টিগ্রেশন অফ dz/z। এখানে 1/z এর ইন্টিগ্রেশন হয় ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c এবং সামনে -1/4। তারপরে z কে আবার অরিজিনাল ফাংশনে চেঞ্জ করে দেয়া হয়েছে। তারপরে z কে আবার অরিজিনাল ফাংশনে চেঞ্জ করে দেয়া হয়েছে। এখন চলো বি নাম্বার প্রবলেমটি সলভ করা যাক। 7 বি নাম্বার প্রবলেমটি হলো ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইড বাই 1 + 2 cos x dx। একে ধরে নিই i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইড বাই 1 প্লাস, এখানে 1 + 2 cos x কে আমরা z ধরে নিব। ধরি 1 + 2 cos x ইকুয়ালস টু z। তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে পাই আমরা 0 এবং 2 cos x কে ইন্টিগ্রেট করলে পাই -sin x dx ইকুয়ালস টু dz। তাহলে আমাদের লবে যেহেতু sin x dx আছে, সুতরাং আমরা sin x dx ইকুয়ালস টু লিখতে পারবো -half dz। এখন চলো অরিজিনাল ফাংশনটিকে রিপ্লেস করে দেওয়া যাক। i ইকুয়ালস টু যেহেতু -half একটি কনস্ট্যান্ট, তাই -half সামনে, ইন্টিগ্রেশন অফ dz/z। আবার আগের মতো 1/z কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ln z, তাই -half ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। সুতরাং i ইকুয়ালস টু আমরা লিখতে পারি -half ln z এর ভ্যালু হচ্ছে 1 + 2 cos x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এইটি হলো আমাদের অ্যান্সার। এখন চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইড বাই 1 + 2 cos x
ডিএক্স। এখানে 1 প্লাস 2 cos x কে z ধরে নিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমরা পাবো -2 sin x dx ইকুয়ালস টু dz। যেহেতু আমাদের লবে sin x dx আছে তাই sin x dx ইকুয়ালস টু আমরা লিখতে পারি -1/2 ইন্টু dz। তারপরে অরিজিনাল ফাংশনের সাথে রিপ্লেস করলে আমরা পাই -1/2 যা ইন্টিগ্রেশনের বাইরে অফ ইন্টিগ্রেশন অফ dz বাই z। এখন 1/z কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c, এবং যেহেতু কনস্ট্যান্ট সব বাইরে ছিল তাই এটি গুণাকারে থাকবে। এরপরে z কে রিপ্লেস করে দিলে আমরা পাই -1/2 ln of 1 প্লাস 2 cos x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। আই হোপ তোমরা একটি প্যাটার্ন ধরতে পারছো যে বেশিরভাগ ফাংশনেরই অ্যান্সার ln হবে। চলো এবার 7 এর c নাম্বার প্রবলেমটি সলভ করা যাক। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x। এখানে ধরে নিচ্ছি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x। এখানে আমাদের নিচে পুরো ফাংশনটি নিচে আছে, বাট একটু মাথা খাটাইলে আমরা বুঝতে পারবো tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। সুতরাং আমাদের tan ইনভার্স x কে z ধরে নিতে হবে। ধরি tan ইনভার্স x ইকুয়ালস টু z, তারপর tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো dx 1 প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু dz। এখন এইখানে dx ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ারের বদলে dz আসবে, চলো রিপ্লেস করে দেওয়া যাক, এবং tan ইনভার্স x এর বদলে আসবে z। আবার আগের মতো 1/z কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c, এবং z কে রিপ্লেস করলে আমরা পাই ln of tan ইনভার্স x প্লাস c। এটি হলো আমাদের অ্যান্সার। দেখো প্রতিটি ম্যাথেরই অ্যান্সারে ln আছে। নিচে যে ফাংশনটি আছে তাকে ডিফারেন্সিয়েট করলে উপরের ফাংশন কিংবা উপরের ফাংশনের সাথে রিপ্লেসেবল কিছু পাওয়া যায়। সেই ক্ষেত্রে হয় ইন্টিগ্রেশনের ভ্যালু ln অফ নিচের ফাংশন। এই তিনটি ম্যাথকে যদি একটি ফর্মুলার মধ্যে ক্যাটাগরাইজ করা যায় তাহলে কিছুটা এরকম হবে যে আমাদের কাছে একটি ফাংশন আছে f অফ x এবং উপরে আছে f প্রাইম অফ x। f প্রাইম অফ x বলতে বোঝায় যে f অফ x ফাংশনটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা f প্রাইম অফ x ফাংশনটি পাবো। অর্থাৎ নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশনটি উপরে আছে, তাহলে এর অ্যান্সার হবে ln অফ নিচের ফাংশন প্লাস c। এটাকে যদি আরেকটু ভালোভাবে লিখতে চাই গুছিয়ে, তার আমরা বলতে পারবো dx of f of x equals to f prime of x। এইখানে f prime of x হচ্ছে f of x এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আমি আবার বলছি, নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যদি উপরের ফাংশনটি পাওয়া যায় তাহলে এই ভগ্নাংশের ইন্টিগ্রেশনের ভ্যালু হবে ln অফ নিচের ফাংশন প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। প্রতিবারই সেম কাজ হয়েছে, বাসায় একবার প্র্যাকটিস করলে নিশ্চয়ই ম্যাথটি বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা এই টাইপের আরও বেশ কিছু প্রবলেম সলভ করব, তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।